হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। ক্লাস 11-এর আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি, জারণ ও বিজারণ অর্থাৎ রেডক্স রিয়াকশান। দেখো, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানগুলোকে তাদের প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। জারণ বিজারণ বা রেডক্স রিয়াকশান তাদের মধ্যে অন্যতম। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য, বিশেষ করে যারা কাউন্সিলের পরীক্ষা দেবে বা জয়েন্ট বা নিটের জন্য প্রিপেয়ার হচ্ছ, তাদের প্রত্যেকের জন্য আমি ফুল কনসেপ্টটাই তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, আমাদের চারপাশে বিভিন্ন এমন অনেক রকমের রিয়াকশান ঘটে যেগুলো কিন্তু রেডক্স রিয়াকশানের অন্তর্গত। তার ভিতরে কিছু কেমিক্যাল রিয়াকশানস আছে, কিছু বায়োলজিক্যাল রিয়াকশানস আছে। যেমন তো আমাদের পরিচিত অনেক রকমের রিয়াকশান, যেমন লোহায় মরচে পড়া, দেন ফিউয়েল সেল অর্থাৎ জ্বালানি কোষ, তার তোমার বিশেষ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ উৎপন্ন হয় সেটা, ব্যাটারি, এগুলো সব বিভিন্ন ধরনের কিন্তু রেডক্স রিয়াকশান। যাই হোক, আমি ওভারঅল ওয়ান বাই ওয়ান সবগুলোকেই তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আজকের তোমরা হেডিং করো জারণ ও বিজারণ বা রেডক্স রিয়াকশান। দেখো, জারণ বিজারণ পড়তে গেলে প্রথমেই যে টার্ম দুটো না বললেই নয়, সেটা হচ্ছে জারণ কাকে বলে আর বিজারণ কাকে বলে। জারণ মানে অক্সিডেশন, অ্যান্ড বিজারণ মানে কিন্তু রিডাকশান। এটা তো তোমাদের মোটামুটি এটা সবাই কম বেশি তোমরা জানো। রিডাকশান। এখন জারণে কি হয়? সাপোজ কোনো একটা রিয়াকশান আমি লিখছি এরকমভাবে, এম থেকে এম প্লাস যোগ ই উৎপন্ন হলো, এম থেকে এম প্লাস প্লাস ই উৎপন্ন হলো। অর্থাৎ কোনো রিয়াকশানে যদি ইলেকট্রন রিলিজ হয়, অর্থাৎ ইলেকট্রন যদি বর্জন হয়, তাকে বলে জারণ বিক্রিয়া। আর কোনো রিয়াকশানে যদি ইলেকট্রন গ্রহণ হয়, সাপোজ এম প্লাস প্লাস ই এম, অর্থাৎ এখানে কী হলো? ইলেকট্রন গ্রহণ হলো। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, ইলেকট্রন রিলিজ মানে জারণ। একদম সিম্পল কনসেপ্ট। তোমরা এটাকে শর্টকাটে পরীক্ষার সময় মনে রাখতে পারো। আমি তোমাদেরকে বলি, ও আর ই, আর এ ই, সরি উচ্চারণ করবে ওরে রে, ওরে রে। অক্সিডেশন রিলিজ ইলেকট্রন, অক্সিডেশন মানে জারণ, রিলিজ ইলেকট্রন, ইলেকট্রন রিলিজ করবে, অ্যান্ড রিডাকশান অ্যাকসেপ্ট ইলেকট্রন, অর্থাৎ ও কিন্তু ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে এখানে মনে রাখা আমাদের কাছে একদম ইজি হয়ে গেল। ওরে রে মনে রাখলে আমরা জারণ বিজারণ কাকে বলে আমরা কিন্তু পড়ে ফেলতে পারবো। এখন জারণ রিয়াকশান অর্থাৎ জারণ যার হয়, যার নিজের জারণ হয়, সে অপরকে কি করে? বিজারিত করে। তার মানে যার জারণ হয় সে অ্যাকচুয়ালি কী দ্রব্য? বিজারক দ্রব্য। আর যার বিজারণ হয় সে অপরকে কি করে? জারিত করে, অর্থাৎ সে কিন্তু জারক দ্রব্য। এখন কয়েকটা জারক বা বিজারক দ্রব্যের নাম কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে বা একটু দেখে রাখবে। তাহলে কী হবে? বিভিন্ন রিয়াকশানগুলো করতে তোমাদের সুবিধা হবে। পরে যখন অর্গানিক রিয়াকশানস আসবে বা যে কোনো ধরনের রিয়াকশানে তোমরা কিন্তু বলে দিতে পারবে ইজিলি। সাপোজ ফর এক্সাম্পল, জারক দ্রব্যের ভেতরে ফার্স্ট অফ অল অক্সিজেন দিয়ে শুরু করি, অক্সিজেন, দেন চলে আসলো তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি ইত্যাদি। দেন তোমার চলে আসলো KMnO4, এর নামটা মনে রাখবে বাবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আনবো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7 এটসেট্রা। এরকম আরও বহু রকমের জারক দ্রব্য আছে যেগুলো তোমরা ক্রমশ আস্তে আস্তে আসবে, সেগুলো নিয়ে তোমরা পড়াশোনা করবে। দেন তোমরা চলে আসলাম আমরা বিজারক দ্রব্য, অর্থাৎ যারা অপরকে বিজারিত করে। বিজারক দ্রব্য অর্থাৎ অপরকে বিজারিত করবে, জারক দ্রব্য অর্থাৎ অপরকে জারিত করবে, নিজে বিজারিত হবে। তাহলে জারক দ্রব্য কারা? যারা অপরকে জারিত করে, অর্থাৎ ও কি করে তার উপরে ভিত্তি করে ওর কিন্তু নামকরণ করা হয়। জারক অর্থাৎ অপরকে জারিত করে, অর্থাৎ নিজে কি হয়? সে বিজারিত হয়। বিজারক দ্রব্যের উদাহরণে তুমি পড়ে রাখবে হাইড্রোজেন, পড়ে রাখবে হাইড্রোজেন সালফাইড, পড়ে রাখবে দেন SO2, পড়ে রাখবে SnCl2, পড়ে রাখবে। আর বিভিন্ন মেটাল যেমন আছে লিথিয়াম, সোডিয়াম, আয়রন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা খুব ভালো একটা বিজারক দ্রব্য। এর নামটা একটু জেনে রাখবে। এর নামটা জেনে রাখলে কী হবে? ভবিষ্যতে তোমাদের অর্গানিক রিয়াকশানে সুবিধা হবে। নামটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4। এটা তোমাদের প্রিলিমিনারি ইন্ট্রোডাকশান, যে আমাদের জারক দ্রব্য কোনটা, বিজারক দ্রব্য কোনটা, এগুলো মোটামুটি আমরা একটা আইডিয়া করে যদি জেনে রাখি, আমাদের এগুলো পড়াশোনা করতে সুবিধা হবে।
এই জারণ আর বিজারণ সম্পর্কে জ্ঞান অর্জনের পর বাবা আমি তোমাদের একটা জাস্ট সিম্পল একটা রিয়াকশন দেখাচ্ছি, যে একটা রিয়াকশন, যে কোনো রিয়াকশানে কি হয়, জারণ আর বিজারণ একসাথে ঘটে। যে কোনো কেমিক্যাল রিয়াকশানে জারণ আর বিজারণ একসাথে ঘটে। এখন সাপোজ ফর এক্সাম্পল আমি একটা রিয়াকশান লিখছি, এখানে 2Ki প্লাস Br2 উৎপন্ন হচ্ছে সাপোজ 2KBr যোগ I2। দিস ইজ দ্য কেমিক্যাল রিয়াকশন, দিস ইজ দ্য কেমিক্যাল রিয়াকশন। যে কোনো বিক্রিয়া দুটো ধাপে বিভক্ত হয়, অর্থাৎ একটা জারণ বিক্রিয়া, একটা বিজারণ বিক্রিয়া। এই দুটো হাফ বিক্রিয়া মিলে কিন্তু একটা সম্পূর্ণ কোষ বিক্রিয়া তৈরি হয়, একটা সম্পূর্ণ কোষ বিক্রিয়া। তাহলে কী কী আছে? জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া। এখন এই রিয়াকশানে এই বাম দিকে যারা অংশগ্রহণ করে তাদেরকে বলে রিয়াক্ট্যান্ট, তাদেরকে বলে রিয়াক্ট্যান্ট। অ্যান্ড যারা ডান দিকে উৎপন্ন হয় তাদেরকে নাম হয় প্রোডাক্ট, অর্থাৎ এটা বিক্রিয়ক, এটা বিক্রিয়াজাত পদার্থ। এখন এইখানে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে এখানে কি পাচ্ছি? 2K প্লাস যোগ 2I মাইনাস যোগ Br2। এখানে KIটা অ্যাকোয়াস মিডিয়ামে আছে, এখানে Br2 অবশ্যই তোমরা জানো লিকুইড ফর্মে থাকে, KBrটাও অ্যাকোয়াস ফর্মে আছে, আর I2 তো সলিড। এখানে উৎপন্ন হচ্ছে 2K প্লাস যোগ 2Br মাইনাস প্লাস I2। বাবা ভালো করে লক্ষ্য করো। এখন এখানে আমরা অলরেডি দেখে নিয়েছি যে ইলেকট্রন রিলিজ মানে জারণ আর ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে বিজারণ। এখন এখানে কোথায় কি অ্যাকসেপ্ট হলো না কি হলো সেটা জাস্ট আমরা একবার দেখব। এখন মনে রাখবে যে এখানে যেমন লক্ষ্য করো এই I মাইনাস থেকে একটা I2 উৎপন্ন হয়েছে, আর একটা Br2 থেকে Br মাইনাস উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে আমি একটু দেখে নিই এখানে। তার মানে 2I মাইনাস থেকে যখন I2 উৎপন্ন হলো, তাহলে তাকে ব্যালেন্স করতে গেলে আমাকে এইদিকে দুটো ইলেকট্রন যোগ করতে হবে, যেহেতু এখানে দুটো মাইনাস আছে, দুটো I আছে, এদিকে I2 আছে, মানে দুটো I তো মিলে গেল, দুটো মাইনাস আছে বলে এইদিকে দুটো ইলেকট্রন যোগ করব। ঠিক আছে, সমতা বিধান কিন্তু সবাইকেই করতে হবে, নট অনলি তুমি I এর সমতা বিধান করলে আর ইলেকট্রন বা মাইনাস চার্জের সমতা বিধান করলে না, এটা কিন্তু বাবা কাম্য নয়। তাহলে এই রিয়াকশানটা আমার কী রিয়াকশান হলো? ডান দিকে ইলেকট্রন যোগ হয়েছে, অর্থাৎ ইলেকট্রন রিলিজ হয়েছে, অর্থাৎ এটা আমার কী বিক্রিয়া? জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। অ্যান্ড পক্ষান্তর এখানে কি হয়েছে? Br2 কি করেছে? 2Br মাইনাস উৎপন্ন করেছে। তাহলে এইদিকে Br তো দুটো আছে, এদিকেও Br দুটো আছে, কিন্তু মাইনাস এদিকে দুটো আছে, এদিকে তাহলে 2ই যোগ করলাম। তাহলে এটা আমার কি বিক্রিয়া হলো? বাঁদিকে ইলেকট্রন যোগ হয়েছে, তাহলে এটা আমার বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা আমার বিজারণ অর্ধ বিক্রিয়া। এই দুটো মিলে একটা কোষ বিক্রিয়া হয়। তাহলে এই দুটোকে যদি আমি করি, দুটো ইলেকট্রন আমার ঘ্যাচাং ফু কেটে গেল, পড়ে থাকলো আমার কি 2I মাইনাস প্লাস Br2 দিয়ে তৈরি হচ্ছে I2 যোগ 2Br মাইনাস। ভেরি ইজিলি আমরা বলে দিতে পারি যে এখানে I মাইনাস থেকে I2 তে জারণ হয়েছে, Br2 থেকে Br মাইনাস বিজারিত হয়েছে। এই দুটো রিয়াকশন যদি আমরা জানি, তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া মিলে সম্পূর্ণ কোষ বিক্রিয়া তৈরি হচ্ছে। তাহলে এই রিয়াকশানে অ্যাকচুয়াল রিয়াকশানটা ঘটছে এদের ভেতরে, অর্থাৎ I মাইনাস আর Br2 হচ্ছে আমার এখানে রিয়াক্ট্যান্ট, আর I2 আর Br মাইনাস এখানে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে K প্লাসটা এখানে কী কাজ করছে? K প্লাস এখানে দর্শক, নীরব শ্রোতা, দুপাশে হয়তো সমতা বিধান করার জন্য বসে আছে, ওই জন্য একে বলে দর্শক আয়ন, দর্শক আয়ন বা স্পেকটেটর আয়ন, স্পেকটেটর আয়ন। এর কিন্তু কোনো রিয়াকশানে কিন্তু ওর কোনো ভূমিকা নেই, ও খালি বসে আছে দুপাশের K প্লাস যখন বেশি হয়ে যাবে তখন ওদেরকে ব্যালেন্স করার জন্য। তাহলে একটা কেমিক্যাল রিয়াকশান সেমভাবে যখন আমি যদি এইটাকেও নিই, সাপোজ আমি নিলাম এখানে Zn যোগ CuSO4, সেখান থেকে উৎপন্ন হচ্ছে আমার ZnSO4 যোগ উৎপন্ন হচ্ছে আমার কপার। এখানেও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটছে, তো জিঙ্ক থেকে এখানে জারণ হচ্ছে আর কপার থেকে এখানে বিজারণ হচ্ছে। সেটাকে আমি কিভাবে দেখাবো? সেমভাবে কিন্তু তোমরা দেখাতে পারে। এটাকে ভেঙে নেবে প্রথমে, এটাকে ভেঙে নিলে কী পাবো? Zn যোগ Cu2+ থেকে উৎপন্ন হচ্ছে Zn2+ যোগ উৎপন্ন হচ্ছে কপার। তুমি এই রিয়াকশানটাকেও সেমভাবে যদি এরমভাবে ভেঙে নাও, এইভাবে যদি তুমি ভেঙে দেখাও, তাহলে কিন্তু অবশ্যই তুমি জারণ আর বিজারণটাকে ইজিলি দেখিয়ে দিতে পারবে, যে কোথায় জারণ হচ্ছে কোথায় বিজারণ হচ্ছে, এগুলো কিন্তু ইজিলি তোমরা দেখিয়ে দিতে পারবে। তো এখানে SO4 2- যেমন স্পেকটেটর লিগ্যান্ডের কাজ করছে, এখানেও যেমন স্পেকটেটর আয়ন বা ওখানেও স্পেকটেটর আয়নের কাজ করছে কি SO4 2-। তা এখন যেটা তোমাদের বলার বিষয়বস্তু বাবা, যে যখন কোনো বিক্রিয়া হয় তখন
জারণ আর বিজারণ কী হয় বাবা একসাথে ঘটে, তখন কি হয় জারণ আর বিজারণ একসাথে ঘটে। এখানে কিন্তু তার প্রমাণ তুমি দেখতে পেলে যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশানে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া দুটোই কিন্তু একসাথে তোমাকে দেখানো হচ্ছে এবং সম্পূর্ণ কোষ বিক্রিয়া এভাবে তৈরি হচ্ছে। এখন যে কোনো আয়নীয় যৌগের ক্ষেত্রে এই যে আমি আয়ন ইলেকট্রন দিয়ে বিচার করলাম, এই যে ইলেকট্রন যোগ হওয়া মানে জারণ, ইলেকট্রন এদিকে যোগ হওয়া মানে বিজারণ, ইলেকট্রন রিলিজ হওয়া মানে জারণ, এগুলো আয়নীয় যৌগের ক্ষেত্রে এই ইলেকট্রন ফ্যাক্টর দিয়ে আমরা কিন্তু জারণ আর বিজারণকে ইজিলি বলতে পারছি। কিন্তু যখনই সমযোজী যৌগ চলে আসবে তখনই কিন্তু আর এই ধ্যান ধারণা আর খাটবে না। তখন একটা নতুন কনসেপ্ট বা নতুন টার্ম ইনক্লুড করা হলো যে জারণ স্তর। কি টার্ম ইউজ করা হলো বাবা? জারণ সংখ্যা বা জারণ অবস্থা। কি টার্ম ইউজ করা হলো? জারণ সংখ্যা বা জারণ অবস্থা, যাকে বলা হয় অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার এটাই আমাদের পড়ার বিষয়বস্তু মেনলি, অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার কি নাম্বার? যে কোনো একটা পরমাণু যখন একটা যৌগের ভেতরে রূপান্তরিত হলো, কোনো একটা পরমাণু বা মৌল একটা অবস্থায় ছিল, সেখান থেকে একটা যৌগ তৈরি করলো, সেই যৌগের ভেতরে যাওয়ার পর তার জারণ বা বিজারণের অবস্থার কিরূপ পরিবর্তন হলো সেই নাম্বারটাকে তাকে ইন্ডিকেট করে জারণ সংখ্যা। অর্থাৎ এখানে যেমন সাপোজ ফর এক্সাম্পল জিঙ্ক ছিল Zn, কপার সালফেটের সাথে বিক্রিয়া করে ZnSO4 গেল, অর্থাৎ ছিল জিঙ্ক গেল ZnSO4, বা এখানে কপার সালফেট ছিল গেল কপারে, অর্থাৎ কোনো একটা অবস্থাতে ছিল সেখান থেকে আরেকটা জায়গাতে গেলে তার জারণ বা বিজারণের অবস্থার কিরূপ পরিবর্তন হচ্ছে সেটা আমাদের আইডেন্টিফাই করে অক্সিডেশন নাম্বার। জারণ সংখ্যা যেমন আছে, বিজারণ সংখ্যা বলে কিন্তু কিছু তোমরা ভাববে না, জারণ সংখ্যা দিয়েই সব কিছু বিচার হবে। তাহলে জারণ সংখ্যা যদি ইনক্রিজ হয়, জারণ সংখ্যা যদি ইনক্রিজ হয় তার মানে বলতে হবে যে জারণ হয়েছে। জারণ সংখ্যা যদি ডিক্রিজ হয় তাহলে বলবো বিজারণ হয়েছে। তাহলে কোনো একটা পরমাণু বা মৌল একটা অবস্থায় ছিল, তার একটা নির্দিষ্ট জারণ সংখ্যা ছিল, কত ছিল কি বৃত্তান্ত সেগুলো আমি আসছি একটু বাদে। যদি কোথাও একটা যাওয়ার পর যদি তার জারণ অবস্থার বৃদ্ধি পায় বা জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকে আমরা বলবো জারণ হয়েছে, আর যদি জারণ সংখ্যা কমে যায় তাকে আমরা বলবো বিজারণ হয়েছে। তো চলো এইটুকুনি কপি করে নাও, নেক্সট এগিয়ে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। তাহলে জারণ সংখ্যা কাকে বলে আমরা দেখে নিলাম। এবার সবসময় মনে রাখবে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে যে এই চ্যাপ্টারটাকে কন্টিনিউ করার জন্য। তো মুক্ত অবস্থায় যারাই থাকবে, অর্থাৎ সে যদি কোনো যৌগ তৈরি না করে, সাপোজ ফর এক্সাম্পল I can say that hydrogen, oxygen, nitrogen, fluorine, sodium, magnesium, aluminium, zinc, copper, any metal or any molecule যে কিনা মুক্ত অবস্থাতে আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে জারণ সংখ্যা কত ধরা হবে? তাদের অক্সিডেশন স্টেট ধরা হবে 0, অর্থাৎ সে কিন্তু জারণ বা বিজারণের কোনো অবস্থাতেই নেই, অর্থাৎ সে মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ প্রত্যেকের জারণ সংখ্যা কত ধরা হবে? 0। সে যখন কোনো যৌগ তৈরি করবে, সাপোজ ফর এক্সাম্পল হাইড্রোজেন কোনো যৌগ তৈরি করলো, হাইড্রোজেন যৌগ তৈরি করলে কি যৌগ তৈরি করবে? H2O তৈরি করবে। তাহলে H2O যদি তৈরি করে তার মানে কি ওর পরিবর্তন হলো কিছুতে, বা অক্সিজেন H2O, হ্যাঁ ঠিক আছে H2O হবে। আবার অক্সিজেনও মনে করো H2O তৈরি করলো, তাহলে ওরও ছিল 0, সেখান থেকে যেমন দেখো এখানে হাইড্রোজেন 0 অবস্থাতে ছিল, যখন ও যৌগ তৈরি করবে তখন ও জারণ বা বিজারণের কোন অবস্থাতে থাকবে। বা অক্সিজেনের ক্ষেত্রে আমি যদি এক্সাম্পলটা দিয়ে একটু তোমাদের দেখাই তাহলে হাইড্রোজেনটা বুঝতে সুবিধা হবে। দেখো বাবা, এইখানে এই বন্ডটা যেটা তৈরি হয়েছে সেখানে কটা ইলেকট্রন আছে? 2টো ইলেকট্রন আছে, অর্থাৎ অক্সিজেন আর হাইড্রোজেনের ভেতরে 2টো ইলেকট্রন আছে, যার ইলেকট্রন নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের বেশি। অর্থাৎ এই বন্ডের ইলেকট্রনটা অক্সিজেন বেশি মাত্রায় নিজের দিকে টেনে রাখবে, দ্যাট ইজ হয় অক্সিজেনের উপরে কি আধান পড়ে? -1, তাহলে এর উপরে কি পড়বে? +1। সেম অ্যাজ এই হাইড্রোজেনটা কত ইলেকট্রন টানবে? এই হাইড্রোজেনের উপরে কত পড়বে? +1। এই হাইড্রোজেনের এই যে বন্ডের ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে আবারও বেশি মাত্রায় টেনে নেবে, তাহলে অক্সিজেনের মাথায় কত পড়বে? এই হাইড্রোজেনের জন্য -1। তাহলে টোটাল কত চার্জ পড়লো এখানে অক্সিজেনের মাথার উপরে? -2। দ্যাট ইজ ওয়াই জলের ক্ষেত্রে ও এর মাথার উপরে কত অক্সিডেশন স্টেট হবে? -2। বুঝতে পারলাম না? পারলাম না? আবারও বোঝাচ্ছি যে মনে করো H আর OH আছে, ও আর এইচ এর ভেতরে এই বন্ডের ইলেকট্রনটা কে বেশি মাত্রায় নিজের দিকে টানবে? অক্সিজেন টানবে, তাহলে এর জন্য এর উপরে -1 পড়লো, এর উপরে +1 পড়লো। সেম অ্যাজ এই হাইড্রোজেন অক্সিজেন বন্ডের ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে বেশি মাত্রায় টানবে, ওর উপরে -1 পড়লো, হাইড্রোজেনের উপর +1 পড়লো। তাহলে টোটাল চার্জ অন অক্সিজেন কত? -2, হুইচ ইজ ইটস অক্সিডেশন স্টেট। ঠিক আছে, আরও ভালো করে
বিভিন্ন এক্সাম্পল সহযোগে আমরা, যেমন মনে করো সাপোজ ফর এক্সাম্পল কার্বনের ক্ষেত্রে মনে করো C ডাবল বন্ড O CO2 তৈরি হয়েছে। তাহলে এখানে কটা বন্ড আছে? এখানে দুটো বন্ড আছে। তাহলে অক্সিজেন আর কার্বনের ভেতরে কে মোর ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে অক্সিজেনের উপরে কত আধান বললো? -2। এদিকের অক্সিজেনের উপর কত বললো? -2। এই -টার জন্য এই কার্বনের উপর +2, এই -2 জন্য এই কার্বনের উপর +2, টোটাল চার্জ অন কার্বন ইজ +4। সো দ্য অক্সিডেশন স্টেট অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড ইজ +4। ভেরি ইজি কনসেপ্ট। সাপোজ ফর এক্সাম্পল ইথিলিন, যখন কার্বন নিজেদের সাথে শেয়ার করবে তখন কিন্তু তার কোনো কন্ট্রিবিউশন থাকবে না। অর্থাৎ যেমন এই ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, এই কার্বন আর হাইড্রোজেনের হিসাব করো, হাইড্রোজেন আর কার্বনের ভেতরে হাইড্রোজেনের উপর +1 পড়লো, তাহলে এরপরে -1, এই হাইড্রোজেনের উপর +1 পড়লো, তাহলে এরপরে -1, টোটাল চার্জ অন দিস কার্বন ইজ -2। এখানেও সেম অ্যাজ এই কার্বনের উপরে -2। বুঝতে পারলাম না বাবা? আর এখানে তুমি ডেল্টা +1 দিয়ে ধরতে পারো, সেটা ব্যাপার না, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি বলে। যেখানে তো পুরোপুরি আয়নীয় বন্ড নয়, তো +1 দেওয়াটা যুক্তিসঙ্গত নয়। এখানে তুমি ডেল্টা প্লাস দিলে, তাহলে এখানে ডেল্টা প্লাস দিলে এখানে ডেল্টা2- হবে। বোঝানোর জন্য ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এখানে +1 আমি দিয়েছি, চলে, ইটস ওকে, নো প্রবলেম। এখন জারণ সংখ্যা বার করতে গেলে আমি তোমাদের একটা ছক বলছি, এই ছকটা তোমরা একটু মনে রাখবে, একদম সিম্পল ছক। সাপোজ ফর এক্সাম্পল হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সাপোজ ফর এক্সাম্পল কোনো মূলক যদি আমি নিই, OH, NO3, NO2, CO3, SO4, PO4 এটসেট্রা, এতগুলো মনে করো আমি কোনো আয়ন ফায়নগুলো নিলাম। এদের প্রত্যেকের যখন কোনো যৌগের ভেতরে যাবে তখন তার অক্সিডেশন স্টেট কি প্রদর্শন, মানে নর্মালি কি প্রদর্শন করে। সাপোজ ফর এক্সাম্পল হাইড্রোজেন +1 প্রদর্শন করে। বলে স্যার হাইড্রোজেন তো -1 শো করতে পারে, হাইড্রোজেন ক্যান শো -1 অলসো। কখন কোন ক্ষেত্রে -1 শো করবে? অনলি ফর মেটাল হাইড্রাইড, মেটাল হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেন -1 শো করে। লাইক ফর এক্সাম্পল NaH, CaH2, একটু আগে আমি বলেছিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই কয়েকটার ক্ষেত্রে ও কিন্তু হাইড্রোজেন -1 অক্সিডেশন স্টেট শো করে। অক্সিজেন সর্বদাই -2ই শো করবে। আরে স্যার অক্সিজেন সর্বদা -2 থোড়ি শো করে, অক্সিজেন -2 ছাড়াও অনেক কিছু শো করে। এখানে কিন্তু একটা স্টার আমি দিয়ে রাখলাম অক্সিজেনের ক্ষেত্রে -2, ওটা তো নর্মাল অক্সিডেশন স্টেট। অক্সিজেন 8 নম্বর মৌল, তাহলে ও 10-এ যেতে গেলে ও দুটো ইলেকট্রন খাবে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে -2 হবে, এটা তো নর্মাল কেস। নাইট্রোজেন 7 নম্বর মৌল, তাহলে ও -3 প্রদর্শন করবে। ফ্লোরিন -1, ক্লোরিন -1, ব্রোমিন -1, আয়োডিন -1, সোডিয়াম +1, ম্যাগনেসিয়াম +2, অ্যালুমিনিয়াম +3। মূলকের ক্ষেত্রে যখন আমি যাব OH -1, NO3 -1, NO2 -1, CO3 -2, SO4 -2, PO4 -3। এগুলোকে বাবা ভালো করে একটু লিখে রাখিস, তাহলে কী হবে, এগুলো করতে সুবিধা। বলে স্যার এগুলোকে কীভাবে আমরা কাজে লাগাবো? আমি কিন্তু এখনও অক্সিজেনের কেসটাই আসিনি। অক্সিজেন খুব জটিল কেস, একদমই জটিল না, ভেরি ইজি কেস। সাপোজ কোনো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারগুলোকে তোমাদের শো করি। সাপোজ ফর এক্সাম্পল HNO3 স্টার অন নাইট্রোজেন। পরীক্ষায় তোমাকে বলেছে যে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, তুমি নির্ণয় করো HNO3 কম্পাউন্ড। সাপোজ ফর এক্সাম্পল তোমাকে দিয়েছে H2SO4, সাপোজ ফর এক্সাম্পল তোমাকে দিয়েছে Na2CO3, সাপোজ ফর এক্সাম্পল তোমাকে দিয়েছে KClO3 পটাশিয়াম ক্লোরেট, সাপোজ ফর এক্সাম্পল তোমাকে দিয়েছে KClO4, এনিথিং যে কোনো কম্পাউন্ডে দিতে পারে। সাপোজ ফর এক্সাম্পল তোমাকে দিয়েছে KMnO4, সাপোজ ফর এক্সাম্পল তোমাকে দিয়েছে K2CrO4 পটাশিয়াম ক্রোমেট, নামগুলো লিখে রেখো যদি সম্ভব হয়, K2Cr2O7। সাপোজ ফর এক্সাম্পল তোমাকে দিয়েছে HN3 হাইড্রাজোইক অ্যাসিড, ভেরি ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড। और এখান থেকে NaN3ও দিতে পারে, সোডিয়াম অ্যাজাইড,
এই কম্পাউন্ডে দিতে পারে। বাকি তো ভেরি ইজি কিছু কম্পাউন্ডস আছে সেগুলো কেউ দিতে পারে। কিছু হাটকে আছে, কিছু হাটকে আছে। হাটকে বলতে একটু আলাদা, ম্যাচ ঝুঁকেগা নেই টাইপ, মানে তুমি তোমার মতন করে যাও কিন্তু লাস্টে গিয়ে উত্তর সে তো আমি বলবো, এরকম একটা ব্যাপার। মানে কম্পাউন্ড বলছে ম্যাচ ঝুঁকেগা নেই, उसे झुकना तो पड़ेगा, কারণ বিজ্ঞানকে তো হার মানানো সম্ভব না ওর পক্ষে। লাস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ও চুপচাপই থাকবে, বিজ্ঞানের জয় জয়কার হবে। এখানে যদি আমি কতগুলো আয়ন তোমাকে দিয়ে দিই, আয়নের ক্ষেত্রে একবার হিসাবটা করে ফেলতে পারি। CO3 2- দুটো করে ফেলি, এখানে আয়ন দিয়ে করলে ওগুলো করতে সুবিধা হবে। সাপোজ তাহলে HNO3 ক্ষেত্রে নাইট্রোজেনে কীভাবে বার করবো? সাপোজ ফর এক্সাম্পল হাইড্রোজেন আমি জানি +1, ওকে +1, নাইট্রোজেনের ধরি X, অক্সিজেন এক একটা অক্সিজেন কত করে -2 করে, নর্মালি স্টার মার্ক দেওয়া আছে, এটা আমি ব্যাখ্যা পরে দিচ্ছি। 3টে অক্সিজেনের জন্য -6, ওভারঅল জারণ সংখ্যা সর্বদা কী হবে? 0 হবে, কারণ মলিকুলটা নিউট্রাল। মানে এই দুটো ছাড়া মলিকুল বাকি সবাই নিউট্রাল, ওই জন্য =0 হবে। দেন X = -6 +5, প্লাস বা মাইনাস চিহ্নটা দেবে, প্লাস বা মাইনাস চিহ্নটা দেওয়াটা খুব দরকার। তাহলে স্যার কীভাবে বার করলেন স্যার বুঝলাম না। আচ্ছা চলো সালফারটা করি, সালফারটা করলেই বুঝে যাবো। এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনের জন্য +1, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য +2, সালফারের জন্য ধরি X, 4টে অক্সিজেনের জন্য -8 = 0, X = 8 - 2 + 6। সেমভাবে তোমরা কার্বনের জন্য করে ফেলো, KClO3 জন্য করে ফেলো, KClO4 জন্য করে ফেলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 2 সেকেন্ড 3 সেকেন্ড লাগার কথা, এক্ষুনি হয়ে যাবে। সাপোজ কোনটা করছো তোমরা এখন? এটা করছো। চলো পটাশিয়ামের জন্য কত? +1, এই যে সিরিজ বলে দিয়েছি, মনে রাখারও এখানে কোনো কিছু, সরি এখানে কে তো লিখিনি, কেটা লিখে নাও, এখানে কে হলো +1, মনে রাখার দরকার নেই। সোডিয়াম 11 নম্বর মৌল, একটা ইলেকট্রন ছেলে নিয়নের মতন হবে। পটাশিয়াম 19 নম্বর মৌল, একটা ইলেকট্রন ছেলে আর্গনের মতন হবে। অর্থাৎ যে যতগুলো ইলেকট্রন ছাড়তে বা নিতে চাইবে সেটাই তার অক্সিডেশন স্টেপ নর্মালি। তাহলে পটাশিয়ামের KCl এর জন্য ধরি X, অক্সিজেনের 3 × 6 = 0, X = +5। ভেরি ইজি কনসেপ্ট, Cl এর মাথার উপরে সবসময় লিখতে হয়, যেটা বেরোবে সেটা তার মাথার উপরে লিখতে হয়, +5 বা প্লাস কত বেরোলো সেটা তার মাথার উপরে লিখতে হয় এইভাবে। দেন এটা তোমরা নিশ্চয়ই হয়ে গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। KMnO4 এ Mn এর বার করবে, K2CrO4 এ Cr এর বার করবে, K2Cr2O7 এ Cr এর বার করবে, HN3 তে নাইট্রোজেনের বার করবে। দেখো আমি K2Cr2O7টা করাচ্ছি, এই দুটো তোমরা নিজেরা করবে। দুটো K এর জন্য +2, দুটো Cr আছে 2x, -7 × 14 = 0, or 2x = 14 - 2 12, প্লাস চিহ্ন সামনে দেবে, X = +6। দেখেন ইচ ক্রোমিয়াম হ্যাজ দি অক্সিডেশন স্টেট অফ +6। এখন HN3টা কিন্তু একটু আলাদা, আলাদা কিছুই না, মানে ভগ্নাংশ বেরোবে। হাইড্রোজেনের জন্য কত? +1, 3টে নাইট্রোজেনের জন্য ধরি 3x = 0, and 3x = -1, X = -1/3, X = -1/3। সব ক্ষেত্রে 0 হবে। যদি আয়ন হয় তাহলে আয়নের ক্ষেত্রে কিন্তু চার্জটা হবে এর মাথায় যত থাকবে সেই চার্জটা বসিয়ে দেবে প্রথমে। এবার এখানে সালফারে বার করতে বলেছে X, 4টে অক্সিজেনের জন্য -8, X - 8 - 2, X = +6। ডু দ্য সেম ফর দ্য কার্বনেট আয়ন। কার্বনেট আয়নের সিটা এখনই বার করে ফেলো। তাহলে কার কত আমরা কিন্তু এই সিরিজ থেকে আমরা কিন্তু ইজিলি বলে দিতে পারি। এবার NH4NO3টা কেন আমি বললাম একটু হাটকে। দেখো NH4NO3 অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে, দুটো পার্ট বলতে একটা NH4+, একটা NO3-। তাহলে দুটো ক্ষেত্রে দুটো নাইট্রোজেন আছে, ইন্ডিভিজুয়ালি বার করবো। ইন্ডিভিজুয়ালি কীভাবে বার করবো? সাপোজ ফর এক্সাম্পল NH4+ আছে, NH4+ এর জন্য আমি বার করি, এই নাইট্রোজেনের জন্য ধরি X, এই নাইট্রোজেনের জন্য ধরি Y। তাহলে NH4+ এর জন্য যখন বলছি কী বলছি, NH4টা কী হিসাবে আছে? NH4+, আর NO3টা কীভাবে আছে? NO3-। তাহলে ফর NH4+ আয়ন, নাইট্রোজেনের জন্য ধরি X, 4টে হাইড্রোজেনের জন্য +4 = +1, যেহেতু NH4 এর মাথায় +1 আছে, X = -3। তাহলে এই নাইট্রোজেনের উপরে কত বসালাম? -3 বেরোলো এই নাইট্রোজেন NH4+ এর। অ্যান্ড ফর NO3- আয়ন, নাইট্রোজেনের জন্য Y, 3টে অক্সিজেনের জন্য -6 = +1, Y = +5, এর উপরে +5। ঠিক আছে, সেম অ্যাজ তুমি CaOCl যেটা দিলাম এক্ষুনি ওর জন্য করবে, ওটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। CaOCl
মনে রাখা সহজ হবে কি, শেয়াল ও শেয়াল, শেয়াল শেয়াল ও শেয়াল, শেয়াল। নামটা লিখে রাখবো বা, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। ওই NaN3টাও কিন্তু নিজেরা করবি, একদম সেম বেরোবে HN3 মতনই, ওটা মুছে দিলাম। CaOCl, Cl এরও টোটাল দুটো Cl আছে। তোমরা জানো ব্লিচিং পাউডার থেকে লভ্য ক্লোরিন পাওয়া যায় বলেই ওরকম গন্ধ বেরোয়। তাহলে OCl এর Cl এর আলাদা বের করবো, Cl এর জন্য আলাদা বার করবো। ফার্স্ট অফ অল আমরা টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে OCl মাইনাসের জন্য আগে বার করে ফেলা, OCl মাইনাসের জন্য। আচ্ছা, OCl মাইনাসের যে Clটা আছে, OCl মাইনাস ও এইভাবে থাকে, ঠিক আছে, মানে মাইনাস মানে -1। তাহলে অক্সিজেনের জন্য অক্সিজেনের জন্য -2, Cl এর জন্য x ইজ ইকুয়াল টু -1, and x ইজ ইকুয়াল টু -1 + 2, দ্যাট ইজ +1। তাহলে x কত বেরোলো ফর দিস Cl, +1, এই Clটার জন্য +1। এইবার টোটাল ওভারঅলের যে Clটা এইভাবে হিসাব করব এখান থেকে। দেখো ক্যালসিয়াম হচ্ছে +2, এবার ওভারঅলের কম্পাউন্ডের এই Cl, মানে এটাকে তো নিজেরা বার করে নিলাম, OClটাকে নিজেদের বার করে নিয়ে আমি আলাদা করে বার করে ফেললাম। OCl এর ভেতরে Clটা কত আছে, +1। এবার এখানে বার করবো কী করে, ক্যালসিয়ামের জন্য +2, ঠিক আছে। OCl নিজের চার্জটা কত, -1, এখানে এই Clটা বার করতে বলেছে x সমান 0, দেন x ইজ ইকুয়াল টু -2 + 1 সমান -1। তাহলে এই Clটা কত বেরোলো, -1, এই ভেতরে Clটা +1, এই Clটা -1। এইভাবে কিন্তু আমরা যে কোনো কম্পাউন্ডের আমরা বার করে ফেলতে পারবো। আরও প্রচুর 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 এক্সাম্পলস আছে, মেনলি ওই এক্সাম্পলগুলোই পরীক্ষায় দেয় যেগুলো একটু হাটকে, হ্যাঁ, সমস্ত কিছুই করে যাবে পরীক্ষার সময়। করছো যখন ভালো করে করাই ভালো, যাতে কোনো রকম প্রশ্নে কোনো রকম কোনো আপত্তি না হয়। যেমন এখন আমি ম্যাক্সিমাম প্রবলেম তোমাদের দেবো সেগুলো একটু হাটকে প্রবলেম, একটু ভালো করে লক্ষ্য রাখবে পরীক্ষার সময়। ওই জন্যই ঘাবড়ে দেয় তোমাদেরকে, কিন্তু তোমরা ঘাবড়াবে না, ওই একই কথা, मैं झुकेगा नहीं। যে প্রবলেম দিক না কেন ঝোঁকা যাবে না। সাপোজ আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে কিছু কিছু কম্পাউন্ড আছে যাদের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট 0 হয়ে যায়। যেমন দেখো C6H12O6, এখানে কিন্তু কার্বনের অক্সিডেশন স্টেট 0। দেন চলে আসলাম আমি ফর্মালডিহাইড, নামটা একটু লিখে রাখবে খাতায়, এটার নামটা ফর্মালডিহাইড। এই কার্বনেরও কিন্তু অক্সিডেশন স্টেট 0। দেখো কী করে 0 হচ্ছে একটু বোঝার চেষ্টা কর। হাইড্রোজেনের জন্য এখানে +1 হলে কার্বন -1 হয়, এই হাইড্রোজেন +1 হলে কার্বন -1 হয়, আর এই অক্সিজেন -2 হলে কার্বন এখানে +2 হয়। লক্ষ্য করে এখানে কার্বনের উপরে তাহলে টোটাল চার্জ কত আসলো, -2 + 2 সমান 0। বুঝতে পেরেছি? এখানে দেখ হিসাব করে, আমি নর্মাল হিসাবে 6টা কার্বন আছে, তাহলে 6x, হাইড্রোজেন 12টা আছে 12, অক্সিজেন 6টা আছে -12 সমান 0, তাহলে 6x সমান 0, দেন x ইজ ইকুয়াল টু 0। এখানে কিন্তু 0ই আসছে। দেন আরেকটা এক্সাম্পল মনে রাখবি, CH2Cl2, ডাইক্লোরোমিথেন বা মিথিলিন ক্লোরাইড, এখানে এই কার্বনেরও কিন্তু অক্সিডেশন স্টেট 0। সাপোজ আমি তোকে আরেকটা এক্সাম্পল করাচ্ছি, দিস এক্সাম্পল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। CH3CH2OH, এই কম্পাউন্ডের নাম কি বাবা? এই কম্পাউন্ডের নামটা হচ্ছে ইথানল বা এথানল, ইথাইল অ্যালকোহল বলতে পারিস। এখানে এই কার্বনটা হচ্ছে 1 নম্বর, এই কার্বনটা 2 নম্বর। পরীক্ষায় প্রশ্ন দেবে C1 অ্যান্ড C2 এর অক্সিডেশন স্টেট কত? প্রশ্নটা বুঝতে পেরেছো? C1 মানে এই কার্বনটা আর এই কার্বনের অক্সিডেশন স্টেট তোমাকে জানতে চেয়েছে। অক্সিডেশন স্টেট জানতে চেয়েছে, তাহলে কীভাবে জানাবো ভালো করে লক্ষ্য করো। এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, মধ্যে কথা হচ্ছে সেম কার্বনের সাথে, সেম অ্যাটমের সাথে যখন কোনো বন্ড তৈরি হবে তখন তার অক্সিডেশন স্টেট আমরা কিছুই লিখব না। অর্থাৎ এই দুটো কার্বনের ভেতরে বন্ড তৈরি হয়েছে, তাহলে এই কার্বনের অক্সিডেশন স্টেটে এই কার্বনের কোনো ভূমিকা নেই, এই কার্বনের অক্সিডেশন স্টেটে এই কার্বনের কোনো ভূমিকা নেই। এই ব্যাপারটা মনে রাখতে হবে। এবার দেখো এই হাইড্রোজেন কত, +1, তাহলে এই কার্বনের উপরে -1, এই হাইড্রোজেন +1, এই কার্বনের উপরে -1, এই অক্সিজেন -1, তাহলে এই কার্বনের উপরে +1। বুঝতে পারলে না?
তাহলে এখানে টোটাল চার্জ অন দিস কার্বন ইজ কত, -1 আর +1 একটা কেটে, তাহলে এই কার্বনের উপরে কত পড়ে থাকলো, একটা -1 চার্জ পড়ে থাকলো। তাহলে C1 কার্বনের অক্সিডেশন স্টেট কত বেরিয়ে গেল, -1। এবার এইখানে যখন আমি বার করব, এই হাইড্রোজেন +1 হলে এটা -1, এই হাইড্রোজেন +1 হলে এটা -1, এই হাইড্রোজেন +1 হলে এটা -1, এর জন্য তো কোনো কন্ট্রিবিউশন থাকবে না। তাহলে টোটাল চার্জ কত হলো এখানে, -3। তাহলে এই কার্বনের C2 কত, -3। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা বার করে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। সাপোজ দেন আর কি প্রবলেম হতে পারে, সাপোজ বললো H2SO5, সাপোজ বললো H2S2O8, সাপোজ বললো CrO5, সাপোজ বললো Na2S2O3, সাপোজ বললো Na2S4O6। ঠিক আছে, সাপোজ এগুলো বললো, এই কম্পাউন্ডে দেখেই তুমি কি বলবে যে স্যার হাইড্রোজেনের জন্য +1 করে +2, সালফারের জন্য x, অক্সিজেনের জন্য -10 সমান 0, দেন x ইজ ইকুয়াল টু +8। ও ভাই সাহেব, x তো +8 হয়ে গেল, সালফারের তো হাইয়েস্ট অক্সিডেশন স্টেটই 7, +6, সালফার তো 2, 4, 6 এই অক্সিডেশন স্টেটগুলো দেখায়, এখানে তো হয়ে গেল 8, তার মানে এই ব্যাপারটা মানা যাবে না, মানে নিশ্চয়ই এখানে কিছু ঘোটালা আছে। তা এই ঘোটালা বাবা জীবন আমাদের যে পারক্স বন্ধন আছে, কি বন্ধন, এই পারক্স বন্ধন হচ্ছে এই ঘোটালার পিছনে মেন দায়ী। পারক্স বন্ধনে ও পরমাণুর, নোট ডাউন করে নাও বাবা, ও পরমাণুর অক্সিডেশন স্টেট হলো -1। সাপোজ ফর এক্সাম্পল H2O2 যদি আমি দেখি এখানে, H2O2, তাহলে হাইড্রোজেনের এখানে কত, +1, তাহলে এই অক্সিজেন কত, -1, এই হাইড্রোজেন কত, +1, এই অক্সিজেন কত, -1। অলরেডি আমি একটু আগে বলে দিয়েছি কি H2O-তে অক্সিজেন কত ছিল, -2 ছিল, তাহলে অক্সিজেন -2 দেখায়, আবার O2-তে অক্সিজেন 0 দেখায়, অক্সিজেন তার মানে 0 দেখায়, অক্সিজেন -2 দেখায়, অক্সিজেন -1 দেখায়। মনে করো F2O বা OF2 কম্পাউন্ডকে যদি আমি ছবিটা আঁকি, OFF, ও আর এফ এর ভেতরে মোর ইলেকট্রন নেগেটিভ, তাহলে এই বন্ডের F মেশিমাতে নিজের থেকে টানে -1, তাহলে এর উপরে +1, এর উপরে -1 হলে এর উপরে +1, তাহলে টোটাল চার্জ অন দিস অক্সিজেন ইজ +2, তাহলে অক্সিজেনের উপরে +2 পসিবল। আরে বাপরে, অক্সিজেন 0 দেখায়, -2 দেখায়, -1 দেখায়, +2 দেখায়, একটা +1 হয়ে গেলে এই সমস্যা মিটে যায়। হ্যাঁ আছে O2F2 or HO2F, দেখো কম্পাউন্ড HOOF, এই দেখো এর জন্য +1, তাহলে এটা -1, এর জন্য -1, তাহলে এটা আবার +1। আরে ভাই সাহেব, অক্সিজেন আবার +1ও দেখায়, তাহলে অক্সিজেন সব রকমের জারণ সংখ্যা শো করছে, 0, -2, -1, +2, +1, সব রকমের জারণ সংখ্যা শো করতে পারে। তাহলে এখানে পারক্স বন্ধনে আছে কিনা আমাকে কিন্তু একটু নজর রাখতে হবে। যেমন এই কম্পাউন্ডটা করতে গেলে প্রথমত হচ্ছে তোমাদেরকে কিছু ছবি রপ্ত করতে হবে। স্যার সবার ছবি মনে রাখা কি সম্ভব? সবার ছবি মনে রাখতে হবে না বাবা, কয়েকটা মনে রাখো তাহলেই হবে। যেমন H2SO5, এই কম্পাউন্ডের ছবিটা লক্ষ্য করো, দিস ইজ H2SO5। এখন দেখো এই হাইড্রোজেনগুলো সব +1, এই হাইড্রোজেন +1 দেখাবে, এই অক্সিজেনগুলো সব -2 করে দেখাবে, কিন্তু এই পারক্স বন্ধনে আবদ্ধ অক্সিজেনগুলো -1 করে দেখাবে। তাহলে নর্মাল অবস্থায় যদি আমি অক্সিডেশন স্টেট হিসাব করি, তাহলে দেখো দুটো হাইড্রোজেনের জন্য +2 ধরি, সালফারের জন্য x, এই তিনটে অক্সিজেন সিঙ্গেল আছে, ও এর সাথে ও এর কোনো বন্ডে নেই, ও এর সাথে ও এর কোনো বন্ডে থাকলো, অর্থাৎ এই বন্ডটা যদি থাকে, দিস পার্টিকুলার বন্ড ইজ কল্ড দি পারক্সো বন্ড। এইখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত করে ধরবো, -1 করে ধরবো। তাহলে এই তিনটে অক্সিজেনের -2 করে ধরবো, তাহলে -6, আর এই দুটো অক্সিজেন -1 করে, -1 × 2 -2 = 0, তাহলে x ইজ ইকুয়াল টু কত, +6। বাবা বুঝতে পারলি না? বুঝতে পারলি না? পারক্স বন্ধন থাকলেই তার জারণ সংখ্যা -1 করে ধরবো, দুটো অক্সিজেন আছে, -2 ধরেছি। এটাকে নর্মাল হিসাবে যদি হিসাব করিস তাও হয়।
এই দেখ এই সালফারের তো বার করতে বলেছে, দিস সালফার সরি, এই দেখ এই বন্ডের ইলেকট্রনটা কে বেশি টানছে, এই অক্সিজেন টান, তাহলে এটা -1 এটা +1, এই সালফারের উপরে +1, এই অক্সিজেন আর সালফারের মধ্যেকার বন্ড এ বেশি টানছে, তাহলে এর উপরে +1, এই অক্সিজেন এখানে দুটো বন্ড আছে, তাহলে দুটোর জন্য এখানে -2, এখানে দুটো বন্ডে টানছে, এই দুটোর জন্য আবার এখানে -2, তাহলে টোটাল সালফারের উপরে কটা বন্ড, সরি -2 বললাম, এগুলো +2 হবে না, এটা অক্সিজেন তো ইলেকট্রন নেগেটিভ সালফারের থেকে বেশি, তাহলে এই দুটো বন্ডের ইলেকট্রন এইদিকে বেশি পরিমাণে থাকবে, এরপর যদি -2 পড়ে তাহলে ন্যাচারালি সালফারের উপরে +2 পড়বে, এদিকে -2 পড়লে সালফারের উপরে +2, তাহলে টোটাল চার্জ অন দিস সালফার 2 আর 2 4 রেখে 5 রেখে 6 +6, এই দেখ এখানে +6 বেরিয়ে গেছে, এইভাবে বার করে নিতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই। H2S2 আর বাই দা ওয়ে এটা বলে রাখেন, এর নামটা হচ্ছে ক্যারোড অ্যাসিড, ক্যারোড অ্যাসিড। H2S2 কি হবে, লক্ষ্য করো এই দুটো হাইড্রোজেন +1, এই অক্সিজেনগুলো সব -2 করে, 1 2 3 4 5 6টা, তাহলে 6টা অক্সিজেন -2 করে, এই দুটো অক্সিজেন -1 করে, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য +2, দুটো সালফারের জন্য ধরি 2x, 1 2 3 4 5 6টা অক্সিজেনের জন্য -12, দুটো অক্সিজেনের জন্য -2 সমান 0, এটা কাটলো, 2x সমান 12, তাহলে x = +6। CrO5 এর স্ট্রাকচারটা এরকম, ক্রোমিয়াম পেন্টঅক্সাইড, বাটারফ্লাইয়ের মতন, এই দেখো এই অক্সিজেনগুলো -1 -1 -1 এই অক্সিজেনটা -2, তাহলে যদি -1 হয় A +1, এ যদি -1 হয় A +1, এ -1 হলে +1 -1, তাহলে টোটাল +4, এটা -2 হলে +2, তাহলে টোটাল কার্বনের অক্সিডেশন স্টেট কত বেরোবে 6। নর্মাল হিসাব করো, Cr এর জন্য ধরি x, এই অক্সিজেনটার জন্য -2, এই চারটে অক্সিজেনের জন্য -4 0, x = +6। Na2S2O3 নামটা লিখে রাখ, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, স্ট্রাকচারটা এরকম, হয়েছে Na2S2O3। এখন দেখ এই সোডিয়ামগুলো সব কত +1 করে আছে না, +1 করে আছে, আর এই সালফারটা -2 শো করে, কারণ এইটা পুরোটাই ওর দিকে, ডবল বন্ড থাকতে পারে এখানে, ডবল বন্ড দিতে পারো, এখানে কোনো অসুবিধা কিছু নেই, এখানে ডবল বন্ড থাকতে পারে Na2S2O, তাহলে এই সালফারটা -2, তাহলে বার করতে হবে আমার দিস সালফার। আমি যদি ওভারঅল বিচার করি তাহলে দুটো সোডিয়ামের জন্য 2, দুটো সালফারের জন্য 2x, -6 সমান 0, দেন 2x = 6 - 2 4, x = 2। আর আমরা জানি সবাই যে 2 তো স্টেবিলিটি পায় না সালফার, সবসময় চেষ্টা করে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট আমার কত সেখানে যাওয়ারও একটা চেষ্টা করবে, সেই হিসাবে ও স্ট্রাকচারটাকে তৈরি করবে। তাহলে এখানে এই সালফারের জন্য কতবার হয় দেখা যাক, দুটো সোডিয়ামের জন্য +2, এই সালফারের জন্য x, এই সালফারের জন্য -2, আর এই 1 2 3টে অক্সিজেনের জন্য -6 সমান 0, 2 2 কাটলো, x = +6। তাহলে এই সালফারের অক্সিডেশন স্টেট কত বেরোলো বাবা, 6 বেরিয়ে গেল। ভেরি 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 ইম্পর্টেন্ট, Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট। অ্যান্ড ফাইনালি লাস্টেরটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট। দেখো এখানে করি, একটু জায়গা তৈরি করে নিয়ে যাবো। একটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, একটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, Na2S4O6। এর স্ট্রাকচারটাও একটু আলাদা, মানে আলাদা কিছুই না, মানে আসলে কি বলতো, তোদেরকে বিপদে ফেলার জন্য এত কিছু করা, মানে এত কিছু না করলে তো আবিষ্কারও হতো না। Na2S4O6, ঠিক আছে, সোডিয়াম থায়োসালফেট, এটা সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট। হ্যাঁ, তাহলে এখানে এই মিডলে সালফার দুটোর অক্সিডেশন স্টেট 0। তুই প্রথমে যদি করে ফেলিস যে ওভারঅল যদি বার করে ফেলিস, সাপোজ এই সালফারের জন্য তুই বললি, তাহলে দুটো সোডিয়াম 2 4 4x -12 সমান 0, দেন 4x = 10, x = 2.5। তাহলে এই সালফারের ওভারঅল অক্সিডেশন স্টেট কত বেরোচ্ছে, 2.5। ইজ ইট অ্যাবসলিউটলি রং। তাহলে এই সালফার মিডলে যে দুটো সালফার আছে, এই দুটো তো সালফারের সাথেই বন্ড করে আছে, ওই জন্য এটা 0 সমযোজী বন্ধনে। তাহলে আমার বার করতে হবে এই সালফার আর এই সালফার। কী করে বার করবো, দুরকমভাবে বার করতে পারি, একটা স্ট্রাকচার বেসিস +1 -1 করে বার করতে পারি, আর জারণ সংখ্যা করে বার করতে পারি। তাহলে বার করি, দুটো সোডিয়ামের জন্য +2, দুটো সালফারের জন্য ধরি 2x, দুটো সালফার, একটা দুটো এইটা আর এটা বার করছি,
আর 1 2 3 4 5 6টা অক্সিজেন আছে -12 সমান 0, দুটো সালফারে তো 0 নিলামই না। দেন 2x = 12 - 2 মানে 10, x = +5। তাহলে এই সালফারের জন্য +5 বেরোলো, এই সালফারের জন্য +5 বেরোলো। বুঝতে পারলাম বাবা? কী করে হিসাব করবো লক্ষ্য করো। নর্মালি এখানে দুটো বন্ড আছে, এই বেশি পরিমাণ টানছে -12, এর উপরে +2, এখানে দুটো বন্ড আছে এদিকে টানছে -2, তাহলে এই সালফারের উপর +2, এখানে অক্সিজেন এদিকে টানছে -1, তাহলে সালফারের উপরে +1, আর এদিকে তো সালফারের সাথে আছে তো নেব না, তাহলে এটা কত বেরোলো টোটাল +5। 2 আর 2 4 রাখে 5, এখানেও সেমভাবে হবে। এইভাবে যে কোনো কম্পাউন্ডের স্ট্রাকচারে আমরা কিন্তু বার করে নিতে পারবো। সাপোজ তোকে দিল মনে করে Fe3O4, Fe3O4, তুই বলি স্যার তাহলে Fe3O4 তাহলে 3x - 4 2 8 সমান 0, x = 8/3। দিস ইজ দ্য ওভারঅল অক্সিডেশন স্টেট অফ Fe। কারণ আমরা জানি Fe কিন্তু ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করে, ও +2 শো করতে পারে, +3ও শো করতে পারে। তাহলে এই অ্যান্সারটা তো ঠিক হচ্ছে না। Fe3O4 অ্যাকচুয়ালি থাকে এইভাবে FeO.Fe2O3। তাহলে FeO-তে Fe এর জারণ সংখ্যা ইন্ডিভিজুয়াল বেরোবে, Fe2O3-তে Fe এর জারণ সংখ্যা ইন্ডিভিজুয়াল বেরোবে। আর আমরা ভালো মতনই জানি Fe কত হবে, x যদি হয় অক্সিজেন -2 সমান 0, দেন x = +2, তাহলে FeO-তে এটা +2 হলো, আর Fe2O3-তে এটা ধরি 2x -3টে অক্সিজেনের জন্য 6 সমান 0, x = +3 হয়ে গেল। 2 আর 3 আলাদা আলাদা করে বেরিয়ে গেল। এটা যদি তুমি বুঝতে পারো তুমি Pb3O4টা নিজেরা করে ফেলো, আমাকে কমেন্টে জানিও Pb3O4। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন কম্পাউন্ডের যার ইচ্ছা আমরা কিন্তু অক্সিডেশন স্টেট বার করে ফেলতে পারি। এখন তোমাদের সিলেবাস যেটা রয়েছে, একটা রয়েছে প্রত্যক্ষ জারণ বিক্রিয়া, পরোক্ষ জারণ বিক্রিয়া। এটা সম্পর্কে খুব বেশি ধ্যান ধারণা দরকার নেই, এটা ক্লাস 12-এ উঠলে ভালো করে বুঝতে পারবে যে কোনো একটা বিক্রিয়া জারণ বিক্রিয়া যদি একই পাত্রে সম্পন্ন হয় তাহলে তাকে বলে ডিরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ বিক্রিয়া। যদি ভিন্ন ভিন্ন পাত্রে যদি জারণ আর বিজারণ সম্পন্ন হয় তখন তাকে আমরা বলবো পরোক্ষ বিক্রিয়া। যেমন ড্যানিয়েল সেলের ক্ষেত্রে পরোক্ষ বিক্রিয়া কিন্তু ঘটে। আমি সেই সমস্ত ব্যাপারগুলো খুব বেশি গুরুত্ব নয় বলে আমি সেগুলোতে যাব না, জাস্ট হেডিং করো। আমরা প্রায় এই আজকের ক্লাসের শেষের দিকে চলে এসেছি। ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। আর এটা কি আছে, কম্প্রপোর্শনেশন রিয়াকশন, কম্প্রপোর্শনেশন রিয়াকশন, ডিসপ্রপোর্শনেশন আর কম্প্রপোর্শনেশন। ডিসপ্রপোর্শনেশন বলতে কি বুঝি, সাপোজ ফর এক্সাম্পল Cl2 প্লাস NaOH উৎপন্ন করছে, এটা শীতল লঘু কন্ডিশনে যদি বিক্রিয়া হয়, NaCl প্লাস NaOCl প্লাস জল। শীতল লঘু কন্ডিশন, যদি আমি এখানে এই কন্ডিশনটাকে একটু বাড়িয়ে দিই অর্থাৎ উষ্ণকারও করে দিই, দেন Cl2 প্লাস NaOH রিয়াকশান করে তৈরি করে ফেলবে NaCl প্লাস NaClO3। সো কন্ডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। উপরটা শীতল লঘু, নিচেরটা উষ্ণকারও, এত কিছু দরকার নেই, জাস্ট আমার এটা বোঝার দরকার ডিসপ্রপোর্শনেশন কেন। অর্থাৎ একটা সিঙ্গেল জারণ স্টেট, এখান থেকে যদি পরপর দুটো অর্থাৎ জারিতও হতে পারে বিজারিত হতে পারে, তখন তাকে আমরা বলবো ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া, অর্থাৎ ডিসপ্রপোর্শন হয়ে যাচ্ছে। একটা সিঙ্গেল জারণ সংখ্যা, অর্থাৎ এখানে Cl2 কত আছে 0, NaCl এর Cl কত, Na যদি +1 হয় Cl -1, আর NaOCl সোডিয়াম হাইপোক্লোরাইট, সোডিয়াম হাইপোক্লোরাইট। এখানে যদি Na বার করে নিতে পারি আমি, Na এর জন্য +1, অক্সিজেন হচ্ছে -2 আর Cl হচ্ছে x সমান 0, দেন x +1, এই সেলটা কত হচ্ছে +1। তাহলে এখানে একই যৌগের জারণ হয়েছে, আবার একই যৌগের আবার বিজারণ হয়েছে। একই যৌগের কি হয়েছে বাবা, জারণ হয়েছে, একই যৌগের কি হয়েছে বাবা, বিজারণ হয়েছে। সেম এজ এখানেও বার করে নিতে পারো তোমরা। আর আরেকটা বিক্রিয়া দিয়ে দিই, মনে করো P4 প্লাস NaOH প্লাস জল PH3 ফসফিন প্লাস NaH2PO2। এখানে P4 কত 0, PH3 এখানে -3, অ্যান্ড এখানে বার করে নাও তুমি, এটা +1 +3, সোডিয়ামের জন্য +1, হাইড্রোজেনের জন্য +2 প্লাস x -4 সমান 0, x = +1। তাহলে এখান থেকে P এর ক্ষেত্রে এখানে বিজারণ হলো,
এখানে পি এরই আবার কি হলো, এখানে জারণ হলো। তাহলে একই জায়গার থেকে যদি জারণ আর বিজারণ উভয় ঘটে তখন তাকে বলবো আমরা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। কম্প্রপোর্শনেশনকে কাকে বলবো, মনে করো দুটো রিয়াকশন হচ্ছে এরকম, মনে করো কেবিআর যোগ কেবিআরও3 প্লাস HCl, এখানে মনে করো তোমার উৎপন্ন হচ্ছে Br2 প্লাস KCl প্লাস মনে করো জল, KBr প্লাস KBrO3 প্লাস HCl। সরি, পরে বল বাবা কি ওখান থেকে কীভাবে কী পরিবর্তন হচ্ছে। KBr এর এখানে কত, Br -1, এখানে +5, হিসাব করে দেবে K +1 -6 +5, এখানে Br2 0, আমার Brটাই দরকার। -1 থেকে বেড়ে 0 হচ্ছে মানে জারণ হচ্ছে, +5 থেকে কমে 0 হচ্ছে মানে বিজারণ হচ্ছে, অর্থাৎ দুটো ইন্ডিভিজুয়াল ছিল সেখান থেকে এক জায়গা থেকে মিলিত হচ্ছে, কম্প্রপোর্শনেশন বিক্রিয়া। তাহলে এক হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, এক হচ্ছে আমাদের কম্প্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে এই হচ্ছে আমাদের পুরো জারণ বিজারণ চ্যাপ্টারের কিছু প্রিলিমিনারি কনসেপ্ট, অর্থাৎ এই প্রিলিমিনারি কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু জারণ বিজারণ চ্যাপ্টারটাকে পুরোপুরি কন্টিনিউ করব। এখানে অবশ্যই তোমরা প্রত্যেকটা কম্পাউন্ডের জারণ সংখ্যা বার করাটা অবশ্যই দেখবে যেমন ইম্পর্টেন্ট, তেমন এই ডিসপ্রপোর্শনেশন কম্প্রপোর্শনেশন রিয়াকশানটাও বেশি ইম্পর্টেন্ট। আমাদের এর পরের দিন আমরা করব তুল্যাঙ্ক ভার বার করা, তুল্যাঙ্ক ভার কী করে বার করি, এবং তার সাথে সাথে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করাটা শিখব। টোটাল 3টে ক্লাস হবে এই পার্টিকুলার চ্যাপ্টারের উপর ভিত্তি করে, টোটাল 3টে ক্লাস আমি দেবো তোমাদের। আজকে তো একটা দিলাম, এরপরে আয়ন ইলেকট্রন পদ্ধতি, তারপরে জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান করে চ্যাপ্টারটা আমরা শেষ করবো। ভালো করে বাবা পড়াশোনা করো, ঠিক আছে? অল দ্য বেস্ট।